হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমাদের সঙ্গে আছে ইন্দ্রজিৎ। এবারে তে 3 র্যাঙ্ক হয়েছে। তো প্রথমে শুনে নেব ওর কাছ থেকে ব্যাকগ্রাউন্ড কি, কবে থেকে প্রিপারেশন শুরু করেছে। Thank you, Urijita. Thank you for giving me a chance to share my journey. Myself, Indrajit Mandal from Bankura Seminary College in Bankura University. বর্তমানে আমি জেকা 2024-এ 3 র্যাঙ্ক করেছি। তো আজকে আমি আমার জার্নিটা বলবো, যাতে পরবর্তী যারা জেকা দেবে তাদের অনেকটা হেল্প হয়। যারা মানে আমি যে ভুলগুলো করেছি বা আমি যে রুটটা নিয়েছি, সেটাতে যদি সেই রোড ম্যাপটাতে যদি অন্য কেউ ফলো করে, যদি তাদের কোনো বেনিফিট হয়, তার জন্য আমি কিছু বলবো। তোর মানে কখন জেকাতে প্রিপারেশন শুরু করেছিলি, জানতে পেরেছিস জেকা বলে কোনো এক্সাম হয়, এমসিএ করা যায়? আচ্ছা, মানে আমি যখন সেকেন্ড সেমে, তখন আমাদের যে সিনিয়র দাদারা আছে, সিনিয়র দাদারা ওই তখন সিলেবাস চেঞ্জ এইসব নিয়ে শুনছিলাম। তো তখন মানে আমি ঠিক করিনি যে জেকা দেবো না কি দেবো। তো তখনই ফার্স্ট শুনেছিলাম। তখন এত ভাবিনি যে কি জেকা দেবো না অন্য কিছু দেবো বা কি, পরবর্তীকালে কিছু ভাবিনি। তারপরে তোমার ওই ভিডিওটা আমি একদিন ইউটিউবে দেখতে পাই, তোমার ওই প্রিপারেশন ভিডিওটা দিয়ে ওটা দেখে তারপর আমি ঠিক করি যে হ্যাঁ, জেকা দিতে হবে। তারপরে সিলেবাসটা দেখলাম, বাকি সব দেখলাম, তারপরে শুরু করেছি ওই মোটামুটি। তখন আমি ফিফথ সেম শুরু হয়েছে, ওই ফোর্থ সেম মানে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে। মানে 1 বছর, হ্যাঁ 1 বছরের কাছাকাছি। এক হুম, বছরের কাছাকাছি, 1 বছর একটু কম হয়তো। তারপরে একটু কম। কোথা থেকে কোনো কোচিং টোচিং নিয়েছিলি না সেলফ স্টাডি পুরো? না না, সেলফ স্টাডি পুরো। ইয়েতে কলেজের মানে কলেজেতে কিছু হয়েছিল, তারপরে ইউটিউবে তোমার সাজেস্ট করা প্লেলিস্ট আর জয়দীপ দাকে কিছু টুকটাক জিজ্ঞেস করেছিলাম, মানে মেশিন লার্নিং ইউনিক্সে, তখন তোমার ইয়ে ওইগুলো হুম, জিজ্ঞেস করেছিলাম জয়দীপের কাছ থেকে। মানে সব পুরোটাই ইউটিউব থেকে একদম। হুম হুম, পুরোটাই সেলফ স্টাডি করেছি। তোর কি মনে হয় মানে কোচিং দরকার না সেলফ স্টাডিটাই হয়ে যাওয়া উচিত, যা রিসোর্স আছে বাজারে? না, হ্যাঁ, ইউটিউবে প্রচুর ভালো ভালো রিসোর্স আছে। যদি মানে কেউ কোনো সিনিয়র দাদাদেরকে জিজ্ঞেস করে নেয়, মানে তাহলে তার আর আশা করি আর কোনো কোচিং এর প্রয়োজন হবে না। কারণ ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, অনেক ভালো রিসোর্স আছে, সবকিছুই ভালো আছে। হুম। তুই মানে কোনটা আগে শুরু করেছিলি, কোন সাবজেক্ট গুলো আগে করা হয়েছিল, যেহেতু তুই বিএসসি সিএস, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ, আমি সিএসএ। তো তোর সাবজেক্ট অর্ডার কেমন হওয়া উচিত তোর মনে হয়, যদি কেউ প্রথম শুরু করে ফ্রম স্টার্টিং? সাবজেক্ট অর্ডার বলতে আমি ১ম সি-টাই শুরু করেছিলাম। কারণ সি-টা আমার খুব মানে ভালো লাগতো। তাহলে বলি সি-টা দিয়েই শুরু করি। নেসো একাডেমি তুমি যেটা বলেছিলে প্লেলিস্টটা, ওটার থেকেই করেছিলাম। তারপরে নেসো একাডেমিতে করে পরে অনেক কিছু নতুন কিছু জানলাম। কারণ যখন আমরা কলেজের জন্য সি পড়েছিলাম তখন এত কিছু জানতাম না। নেসো একাডেমি করে অনেক কিছু জেনেছি। তারপরে ওখান থেকে ওখান থেকে পেয়ে তারপর সেন্ট ফাউন্ডারিতে প্র্যাকটিস করতাম আস্তে, আস্তে। তখন তোমার ওই কোর্সটা তখন আমি নিইনি। মানে তখন আরকি লঞ্চ হয়নি। হুম। তখন এমনি স্যান ফাউন্ডারি থেকে প্র্যাকটিস করতাম। তারপর সি প্লাস প্লাস করলাম। তারপরে বাকি সাবজেক্টগুলো করলাম। তো লাস্টে মেশিন লার্নিংটার ইউনিক্সটা লাস্ট দিকে করেছিলাম। তারপরে ওই ইন্ট্রোডাকশন অফ কম্পিউটারটা করেছিলাম। আর ওই ডিবিএমএস এর যে মিডিলের সাবজেক্টগুলো, ওগুলো অল্টারনেট ভাবে করে নিয়েছিলাম। মানে একসাথে প্যারালাল চালিয়ে করে নিয়েছিলাম। দেন প্র্যাকটিস কিভাবে করতিস, মানে কোনো পুরো সাবজেক্ট শেষ করার পর না কিছু টপিক টপিক করে কোশ্চেন প্র্যাকটিস করতিস? স্ট্র্যাটেজি কি? আমি কোশ্চেন প্র্যাকটিস এরকম ভাবে করতাম যে একটা সি কমপ্লিট হয়ে গেল। তারপরে সি কমপ্লিট হতে হতে আমি হয়তো সি প্লাস প্লাস শুরু করে দিলাম। তারপর হয়তো সি প্লাস প্লাস এর সাথে প্যারালাল আর একটা হয়তো ওয়েস চালালাম। তো তখন সি প্লাস প্লাস এর সি এর প্র্যাকটিসটা ডেইলি আমি হয়তো স্যান ফাউন্ডারিতে সেই একটা একটা করে লিঙ্ক থাকে, যেটাতে ওই 10টা 12টা করে কোশ্চেন থাকে। তো ওইগুলো হয়তো 2টো করে 3টে করে করতাম। তারপরে যখন একটা একটা শেষ হলো, তারপর প্রতিটাই হয়তো 3টে 3টে করে ডেইলি 2টো 3টে করে করতাম। আর আমি একটা মানে রুটিন করেছিলাম, মানে একটা রুটিন না, প্রায় 4-5টা রুটিন হয়ে গেছিল আমার। যেটা মানে রুটিনটা করলে কি হয় যে কোনটার পর কোনটা করব, মানে ডেইলি একটা ফিক্সড থাকে যে এটা করতেই হবে। হয়তো টাইম বাই টাইম হবে না, কিন্তু আমাকে দিনে কি করতে হবে সেইটা মানে থাকে একটা, যে এইগুলোই করলো, এইগুলো করলেই হয়ে যাবে। তাহলে সপ্তাহ পরে কি মনে হবে যে কোনো জিনিসটা বাদ পড়ছে না আমার, মোটামুটি সবগুলোই হয়ে যাচ্ছে, এরকম একটা থাকে। কি কি সিলি মিস্টেক হয়েছিল, যেটা মানে মক টেস্টের সময়, যে এক্সামে হয়েছিল কি কোনো সিলি মিস্টেক? কিভাবে তুই সেটাকে করেছিলি? সিলি মিস্টেক বলতে আমার এরকম ওএমআর ফিলিং এ কোনো সিলি মিস্টেক হয়নি। কারণ আমি তার আগে তোমার ওই 15টা মক টেস্ট ছিল তোমার সিরিজে। তো হুম। তার মধ্যে মোটামুটি প্রায় আমি 10টার মতো ওএমআর এ প্র্যাকটিস করেছিলাম। হুম। তো 10টার মতো, হ্যাঁ, প্রথম দিকটা করিনি। প্রথম দিকটা লাস্টের দিক 10টার মতো আমি ওএমআর এ প্র্যাকটিস করেছিলাম। তার জন্য
মানে ওএমআর ফিলিং এ কোনো আমার প্রবলেম হয়নি। জাস্ট প্রবলেম হয়েছে বলতে কিছু ইজি, ইজি কোয়েশ্চেন আমি মিস্টেকের কারণে আমি ভুল করে ফেলেছি। মানে এবার যে কোয়েশ্চেন গুলো হয়েছে মানে প্রচুর সিলি মিস্টেক হওয়ার প্রবণতাটা প্রচুর বেশি। কারণ আমার তা তো অনেকগুলোই সিলি মিস্টেক হয়েছিল ওই কোয়েশ্চেন ইয়েতেই। কিভাবে থ্রু আউট দ্য ইয়ার কনসিস্টেন্সি ছিল যে রুটিনটা ফলো করতে হবে, রুটিন তো সবাই বানিয়ে নেয় কিন্তু ফলো করা চাপের হ্যাঁ, বেশি। হ্যাঁ সেটাই। তো কনসিস্টেন্সি থাকার আমার অনেকগুলো ওয়ে ছিল। কারণ মানে ফ্যামিলির কথা ভেবে আমি ওই কনসিস্টেন্সি ছিলাম। তারপরে তোমার ভিডিও দেখে, তোমার ভিডিও বলতে তোমার প্রিপারেশন ভিডিও, তোমার ফেয়ারওয়েল, ফ্রেশার্স, জয়দীপদার সাথে পডকাস্ট এগুলো দেখে আমি কনসিস্টেন্সি থাকতাম। যখনই ডিমোটিভেট মনে হতো তখন আমি ভিডিওগুলো দেখে নিতাম একবার করে। আর ভিডিওগুলো দেখলেই মনে হতো মানে নিজেকে ওই জায়গায় বসাতাম হুম। আর একদম পুরো জোর কদমে চালাতাম। মানে তারপরে একটা মানে এনার্জি পেয়ে যেতাম যে চলো এবার করতে হবে। মানে ভিডিওগুলো দেখে আমি কনসিস্টেন্সি থাকতাম আরকি। তুই যেহেতু রানিং ইয়ার স্টুডেন্ট, তো কলেজের হ্যাঁ, এক্সাম তারপর জেকার প্রিপারেশন কিভাবে ব্যালেন্স করেছিস? কলেজের এক্সাম বলতে ওই আমি মোটামুটি যখন এক্সাম আসছে তার মোটামুটি ৩০ দিন ২০-২৫ দিনের মতো আমি জেকা প্রিপারেশন অফ করে দিতাম। অফ বলতে আমি প্র্যাকটিস হয়তো সি, সি প্লাস প্লাস বা যেগুলো আমার উইক ছিল যেমন আমার কম্পিউটার নেটওয়ার্ক আমার খুব ভয় লাগতো যে কি হবে? কারণ তার আগের ইয়ারই কম্পিউটার নেটওয়ার্ক থেকে একটু কোয়েশ্চেনটা মানে আমার টাফ লাগছিল। তো ওই ২-৩ টে সাবজেক্ট আমি প্র্যাকটিস করতাম কিন্তু বাকি কিছু করতাম না। বাকি কলেজের পড়াশোনাই করতাম। আর 6th সেমে যেটা হলো আমি তো দুটোই সেম পেয়েছিলাম প্রিপারেশন এর সময় 5th আর 6th। হুম। আর 6th এর সময় আমার যেটা হয়েছিল যে এক্সামটা আমার ১৪ দিন মানে আগে হয়ে গেল। আমার তো সেখানে এক্সামটা শেষে আমার মোটামুটি পরীক্ষা হতে ১০-১৫ দিনের মতো বাকি ছিল। ওই ১০-১৫ দিন পড়েই আমি সেমিস্টার ক্লিয়ার করেছিলাম। টেস্ট সিরিজে কেমন মার্কস আসতো যেখান থেকে ফুল লেন্থ গুলাতে? টেক্সট সিরিজে আমার মোটামুটি কিছুগুলোতে এসেছে 100 এর উপরে। আর হুম। কিছুগুলো এসেছে 90 আর 100 এর মিডলে। আর একটা না দুটোতে এসেছে 90 নিচে। ওই 80 8 এরকম কিছু। মোটামুটি আমার ওই 90 থেকে 100 এর মিডলই ছিল। আর জেকাতে? যেটাতে আমার 100.75। তাহলে কাছাকাছি অনেকটা একদম। হুম, হুম, কাছাকাছিই ছিল, হ্যাঁ। কোশ্চেন মানে কোনো কি কমন এসেছিল বা কিরকম কোশ্চেন টাইপ ছিল মক টেস্টের সঙ্গে? কোয়েশ্চেন কোয়েশ্চেন তো তোমার আমি পরীক্ষা দিয়ে এসেই তোমাকে পাঠিয়েছিলাম। বলি অনেক কোয়েশ্চেন মানে পুরো মানে একটা চেঞ্জও করেনি কিছু। মানে প্রায় একটা নয় মোটামুটি প্রায় ২০ প্লাস ৩০ প্লাস কোয়েশ্চেন পুরো কমন এসেছিল। মানে এতটাই কমন যে মার্কস গুলো আমি আর মানে ম্যাথ একটা দুটো ছিল যেগুলো আমি আর হুম। ক্যালকুলেট করিনি। ডিরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি। ডিরেক্ট অ্যান্সারে মার্কস দিয়ে দিয়েছি। এতবার প্র্যাকটিস হয়েছে। হ্যাঁ, ওগুলো আর আমি দেখিওনি। আর কিছু, কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো সাইড মানে যেগুলো তোমার ওই সাইড থেকে করেছিলাম। হুম। থিওরি বেসিস কিছু কোয়েশ্চেন ছিল বেশ ভালো কমন ছিল। তারপরে তোর সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিয়েছিলি তো আমাদের ওয়েবসাইটে? সাবজেক্ট ওয়াইজ হ্যাঁ, অনেকগুলোই দিয়েছিলাম। ওটাই মানে ওটা কোনো হেল্প করেছে? হ্যাঁ, ওখানেই তো বারবার কোয়েশ্চেন গুলো আমার প্র্যাকটিস হয়েছে। ওখান থেকেই মানে আমাকে আর কোয়েশ্চেন গুলো ভাবতে হয়নি। ওখানে কি হয় ওখানে আনলিমিটেড আছিল। তো হুম। আমি অনেক প্র্যাকটিস করতাম। এরকম ডেইলি হয়তো একটা ইয়ে করে নিতাম যে ঠিক আছে খাবার-দাবার খেলাম। এবারে হুম। সাবজেক্ট ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট কিছু দেওয়া যাক। ওখান থেকে মোটামুটি আমি হয়তো ৫ টা ৬ টা করে দিলাম। হয়তো প্রতিটার একটা, একটা করে দিলাম। তো ওরকম ভাবে ওখানে করে আমার অনেক কোয়েশ্চেন কি হয়েছিল মানে পুরো মুখস্থর মতো হয়ে গেছিল। তো সেইগুলো মানে আমি ভাবিনি যে এত কোয়েশ্চেন কমন চলে আসবে বা সবসময় আমার মাথায় এটাই আসতো যে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করছি এখান থেকে তো আসবে না সেই নতুন, নতুন কোয়েশ্চেন আসবে এটা নিয়ে একটা ভয় ছিল। হুম। কিন্তু কোয়েশ্চেনটা পাওয়ার পর মনে হলো বাবা অনেক কোয়েশ্চেন কমন। নোটস নোটস কিভাবে বানাচ্ছিস আর রিভিশন কিভাবে করছিস? হ্যাঁ, নোটস বলতে আমি উম নিজের নোটসই করেছি। তোমার নোটস গুলো ডাউনলোড করে থাকতো। পাশে মানে তোমার নোটস বলতে আমি তোমার নোটসটা ফলো করেছিলাম। ইউনিক্সটা পুরোটাই করেছিলাম। হুম। ইউনিক্সটা তোমারটা দেখে আমি ওই সাইট থেকে বা YouTube এ ভিডিও আমি দেখিনি ইউনিক্সের। ওই Geeks for Geeks থেকেই পুরো নোটটা আমি করেছি। তোমার নোটস গুলো সাইডে রেখে আমি নিজে পুরো কমান্ড গুলো করেছি। আর মেশিন লার্নিং এর নোটসটা আমি নিজেই YouTube দেখে করেছি তারপর সাইট থেকে। বাকিগুলো ওই ক্লাস করেই করেছি নিজের থেকেই। ইউটিউব থেকে? কারণ পরের মানে ধরো তোমার নোটসটা নিলাম, ওই নোটসটা তোমার আমি ঠিক বুঝতে পারতাম না যে এটার হুম। কারণটা কেন হলো, এটা কি হলো? পার্সোনাল। তার জন্য আমি হ্যাঁ, আমার ভাবনাটা আলাদা, আমার আমি কাছে যেভাবে লিখবো তোর ভাবনাটা আলাদা হতে হ্যাঁ, পারে। আমি সবসময় বলি হ্যাঁ, নিজের তুমি নোটস বানাও। টাইম থাকলে হ্যাঁ, নিজের নোটস বানাও, নিজের নোটস বানালে রিভিশনে সুবিধা হবে। রিভিশন হুম, কিভাবে হুম, করতিস? মানে একটা হয়তো সাবজেক্ট কি হয়, একটা কেউ শেষ হয়ে গেল, এখন ১-২ মাস আছে হুম। রিভিশন করেইনি, তুই কিভাবে রিভিশন করছিস?
আমি রিভিশন বলতে যখনই কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম তখনই মনে হতো যে হ্যাঁ, কিছু, কিছু কোয়েশ্চেন খাতায় আছে কিন্তু আমার প্রবলেম হচ্ছে। তখনই আমি রিভিশন দিয়ে দিতাম। মানে রিভিশন বলতে হয়তো হালকা করে দেখে নিলাম পুরো খাতাটা। তারপর মানে ওরকম কোনো আমার ইয়ে ছিল না। আমি হয়তো মানে যে রিভাইজ ৫ বার বা ৬ বার এরকম না। অনেকবার দিয়েছি রিভাইজ। মানে খাতাগুলো মানে এটা মানে এমন রিভাইজ দিয়েছিলাম মানে মনেই আছে যে কোন পাতাতে কি আছে। মানে অনেকবারই দেখা হয়েছিল খাতাটা আরকি। মানে ওরকম কোনো ইয়ে ছিল না। Good. Any message for future aspirants 2025? মেসেজ আ আ এবারে কোয়েশ্চেন গুলো এমন হয়েছে যে কি যে কোয়েশ্চেনটা একটু মডারেট ছিল যে সিলি মিস্টেক হওয়ার চান্সটা সবার বেশি থাকবে। তো সবাইকে বলব যে একটু ভেবে কোয়েশ্চেন গুলো করতে এত কঠিন হয় না যেটা এক্সামটা অনেক ইজি হয়। তো আমার ওরকম করে ২-৪ টা ভুল হয়ে গেছে। আমি অনেক কমপ্লিকেটেড ভাবে ভেবেছিলাম কোয়েশ্চেন গুলো। তো তার ফলে আমার ২-৩ টে কোয়েশ্চেন আমি ভুল করে ফেলেছি। তো আমি বলব যে বেশি গভীরভাবে ভাবার দরকার নেই। সহজভাবে ভেবে পরে সেই অ্যান্সার গুলো দেওয়াটা উচিত। আর বলব যে কনসিস্টেন্সি ভাবে পড়তে হবে। আর এইগুলাই। আর ফিউচারে কি আইটি ইন্ডাস্ট্রিতে না একাডেমিক্সে কিসে ইচ্ছা আছে? আমার বলতে আমার আইটি সেক্টরে ইচ্ছে আছে। ইচ্ছে বলতে আমি এমসিএ করে যদি কোনো একটা জব পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। তো দে সে জবের দিকেই আর ইচ্ছে আছে। তো অল দ্য বেস্ট ফর ইওর জার্নি। আশা করি আ খুব ভালো জব পাবি। হ্যাঁ। আর তোমার কাছে ২ টো কোয়েশ্চেন ছিল আমার। বলো। উম মানে তোমার কাছে এটা কোয়েশ্চেন যে এই যে এমসিএ করতে আমরা মানে করছি, তো আমাদেরকে কি করা উচিত এরপরে যেটাতে আমাদের পরবর্তীকালে প্লেসমেন্টের জন্য বা কি সবকিছুর জন্য হেল্প হবে? হুম, এটা এমসিএ শুরু করার পরেই তোরা একটা কোনো প্রজেক্টে কাজ করতে হবে তোর যেটা ভালো লাগে। একটা হুম, ফুল স্ট্যাক প্রজেক্ট সামথিং যেটা শিখতে পারবি নিজে থেকে। যাই করিস নিজে থেকে করতে হবে। আরেকটা জিনিস ডিএসএ প্র্যাকটিস করতে হবে। কারণ বেশিরভাগ হুম, কোম্পানি ওয়েতে ডিএসএ আসে। আর ইন্টারভিউতে হুম, তোকে প্রজেক্ট সম্বন্ধে আলোচনা করতে হবে। আর বেসিক্স সিএস নলেজ তো তোর আছেই অলরেডি জেকার জন্য। হুম, হুম, ওগুলোকে হুম, একটু রিভিশন দিতে হবে ইন্টারভিউর আগে তাকে কম্পিউটার নেটওয়ার্ক, ডিবিএমএস এসব থেকেই কোশ্চেন জিজ্ঞেস করে ইন্টারভিউতে মোস্টলি। হুম। আর আমাকে আরেকটা জিনিস আমি বললাম না, যেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে কথাটা, হুম, টেলিগ্রাম গ্রুপে আমাদের কি হতো যে কেউ একজন একটা টপিক পড়লো, সেই টপিকের উপরে সে একটা কুইজ দিত আমাদের। মানে যেই হলো আমি পড়লাম, আমি একটা কুইজ দিয়ে দিলাম। তাহলে সবাই এটা অ্যাটেন্ড করলো। তারপরে কি হলো? তারপরে যারা ওটা করলো হয়তো ভুল হলো বা হলো, একটা নতুন টপিক তার কাছে চলে এলো। সে হয়তো সেটা আরো এক্সপ্লোর করলো। তো এরপরে কি হতো সবাইকার একটা নলেজটা অনেকটা বেড়ে যাচ্ছিল। মানে সবাই ভালো প্রিপারেশনটা ভালো হচ্ছিল। তারপরে তো তোমার টেলিগ্রাম গ্রুপে যে ওই কুইজ গুলো হতো, তো ওটাতে যে কম্পিটিশনটা হতো বা এটার যে এক্সাইটমেন্টটা সেটা আলাদা লেভেলের ছিল। কারণ ওখানে আমি তো তোমার কাছে একটা করবো যে যদি তুমি এটা তোমার মানে সাইডে করতে পারো ওরকম একটা কোনো ব্যাপার যে টেলিগ্রাম ইন্টারেস্টিং। এর মতো, তাহলে খুব একটা ভালো হয়। তো ওটা মানে লিডার বোর্ডে থাকা, তারপর কোশ্চেন গুলো খুব তাড়াতাড়ি করা, এই যে ব্যাপারগুলো এগুলো খুব মানে ভালো লাগতো দিতে। মানে সাইডে এত ভালো লাগতো না যেটা টেলিগ্রাম গ্রুপে দিতে ভালো লাগতো। মানে তুই বলি যে লাইভ কুইজ। হ্যাঁ, লাইভ কুইজটা যদি হয়, ওটা মনে হয় ভালো হয়। ওকে, আমরা দেখবো লাইভ কুইজ যদি করা যায় কোনোভাবে বছরের মধ্যে। অল দ্য বেস্ট ফর ইওর হুম, জার্নি। থ্যাংক ইউ ফর গিভিং আস দ্য টাইম। হুম, বাই। থ্যাংক ইউ।